তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তাদের মেধাটা কোথায়? তাদের মেধাটা কোথায়, সেটা আমার প্রশ্ন। আজকে অনেকেই বলতেছে যে কোঠা আন্দোলন যারা করতে তারা রাজাকারের সন্তান। এই দেশে যদি সব রাজাকারের সন্তান হয় তাহলে দেশটা স্বাধীন করলো কার? কে? আমি তো এই বালটাই বুঝি না। খুবই দুঃখজনক খবর দর্শক, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলা হয়েছে। পেনসিলভেনিয়ায় প্রাক নির্বাচনী প্রচার অভিযানের সময় তার উপর এই হামলার ঘটনা ঘটে। এতে ট্রাম্প আহত হয়েছেন। 30 নম্বর BCS এর রেকর্ড নম্বর পেয়ে প্রথম হওয়া কাস্টমস কর্মকর্তা, দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা, ইনফ্যাক্ট সুশান্ত পালের চাকর হবার যোগ্যতা এবং কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের হাস্যকর মামলা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। রায় দিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে সব রকম অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য, সীমান্ত হত্যা, চোরাচালান যা যা আছে সব ক্রস বর্ডার ক্রাইমস যত আছে সব কমানোর জন্য কিছু পরামর্শ দিয়েছেন। দর্শক, এবার পিএসসির প্রশ্ন ফাঁসে কঠিনভাবে ফেসে গেল মোটিভেশনাল স্পিকার সুশান্ত পাল। দর্শক, এখন তার কি শাস্তি হতে পারে বা তিনি যেভাবে ফেসেছেন এখান থেকে আসলে কোনোভাবে বের হওয়া সম্ভব কিনা তা আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। দর্শক, সেই সাথে বলবো যারা মোটিভেশনাল স্পিকার সুশান্ত পালের ভক্তবিন্দু রয়েছেন তারা অবশ্যই নিউজটি সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আরও একজন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তো দর্শক, তিনি এই কথাটি কেন উল্লেখ করলেন দর্শক সেটিও আপনারা জানতে পারবেন। এমনকি এই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেছেন, যেখানে তিনি এরকমটা বলেছেন যে কোঠা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের ছেলে মেয়ে পাবে। দর্শক, এরকম মন্তব্য তিনি কেন করলেন এবং বিস্তারিত মন্তব্যটি ঠিক কিভাবে তিনি করেছেন দর্শক সেটিও জানতে পারবেন। এমনকি বাংলাদেশের একটি স্থানে কিছু জায়গা খালি করার জন্য বলা হয়েছে। তো দর্শক, সেই বিষয়টাকে কেন্দ্র করে ডক্টর জাহিদুর রহমান কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। যেই জায়গাটি কেন ফাঁকা করতে বলা হলো দর্শক, এখানে কারা কলকাঠি নাড়ছে বা এর পিছনে গোপন রহস্যটা কি দর্শক, সেটি আপনারা আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি আপনাদের ভিডিও শুরুতে যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। খুবই দুঃখজনক খবর দর্শক, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলা হয়েছে। পেনসিলভেনিয়ায় প্রাক নির্বাচনী প্রচার অভিযানের সময় তার উপর এই হামলার ঘটনা ঘটে। এতে ট্রাম্প আহত হয়েছেন। তার কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে। এই ঘটনায় দুজন মারা গেছে, এর মধ্যে সন্দেহভাজন একজন হামলাকারী এবং মঞ্চে থাকা ট্রাম্পের একজন সমর্থক। এই ঘটনা নিঃসন্দেহে একটি খারাপ দিক ইঙ্গিত করে, সেটি হচ্ছে যে আগামী প্রেসিডেন্ট নির্বাচন যে বেশ উত্তেজনাপূর্ণ হবে এবং সংঘাতপূর্ণ হবার একটি সম্ভাবনা কিন্তু সামনে চলে আসলো। প্রথমে দর্শক, যে খবরটি এসছে আমি আপনাদেরকে একটু শোনাই। এখানে বলা হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6:15 দিকে পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প, তবে গুরুতর নয়। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি জেনারেল। একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোল্ডিঞ্জার। হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গেছে ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এই সময় গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। এ সময় তার সমর্থকদের চিৎকার শোনা যায়। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এই সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ট্রাম্পের প্রচার শিবির বলেছে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে আঘাত গুরুতর নয়। প্রত্যক্ষদর্শী একজন বলছেন ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলছেন, পেনসিলভেনিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। বাইডেন আরো বলেন, হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে। শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজ খবর দিতে পারবেন বলে আশা করছেন। তিনি বলেন, আমরা এই ধরনের ঘটনা মেনে নিতে পারি না। দর্শক, এই খবরের পর বেশ কয়েকটি খবর প্রকাশিত হয়েছে। তার মধ্যে আছে আরেকটি শিরোনাম হচ্ছে, গুলিতে ডান কানের উপরের অংশে ফুটো হয়ে গেছে জানালেন ট্রাম্প। অর্থাৎ ডান কানের উপরের অংশটা ফুটো হয়ে গেছে। তাতে যে ছবিটা দেখা যাচ্ছে, পেনসিলভেনিয়ার বাটলার ফার্ম শোতে নির্বাচনী প্রচারে গুলিতে আহত হন
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সিক্রেট সার্ভিসের সদস্যরা নিয়ে যাওয়ার সময় ট্রাম্পকে এইভাবে দেখা যায় মুষ্টিবদ্ধ হাতে, মানে তিনি ভয় পাননি, তার যে অদম্য সাহস আছে সেটি তিনি প্রকাশ করছেন। ডোনাল্ড ট্রাম্প দেশটির সিক্রেট সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি ধন্যবাদ দেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন। পোস্টের শেষে ট্রাম্প বলেন, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন। গুলিতে ডান কানের উপরের অংশে ফুটো হয়ে গেছে বলেও এই পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে, আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে, অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কি ঘটেছে। ট্রাম্প বলেন, নির্বাচনী প্রচারে গুলিতে যিনি নিহত হয়েছেন তার পরিবারকে আমি সমবেদনা জানাই। গুরুতর আহত আরেকজন পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাই। হাইকোর্ট একটা রায় দিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তের সব রকম অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য, সীমান্ত হত্যা, চোরাচালান যা যা আছে সব ক্রস বর্ডার ক্রাইমস যত আছে সব কমানোর জন্য কিছু পরামর্শ দিয়েছেন। আপাত দৃষ্টিতে পড়লে খুব উদ্ভট, মানে ন্যূনতম কোনো চিন্তাভাবনা ছাড়া কথা বলা হয়েছে মনে হতে পারে, কিন্তু আমরা বাংলাদেশে সাম্প্রতিক সময় যা ঘটছে, যেভাবে ঘটছে, এবং আমাদের সীমান্ত মানে মোটা দাগে ভারতই, আমাদের মিয়ানমারের সাথে সীমান্ত ল্যান্ড বাউন্ডারি বিশেষ করে একেবারে নেগলিজিবল, ওটা বাদ দিয়ে কথা বলি। তো সীমান্তে এই ধরনের একটা পরামর্শ সরকারকে দেয়া এবং সেটাকে খুব খুব মানে হালকাভাবে দিয়ে দিয়েছেন মনে করার কোনো কারণ নেই। তার মানে 65,000 কিলোমিটারের মতো ভূমি বিজিবির সম্পত্তি হিসেবে ঘোষণা করতে হবে। একটু খেয়াল করি, বাংলাদেশের এই মুহূর্তে আয়তন আমি আবার চেক করলাম 1,48,000 বর্গ কিলোমিটার পানিসহ 1,48,000 বর্গ কিলোমিটার, এর মধ্যে 1,30,000 বর্গ কিলোমিটার হচ্ছে ল্যান্ড, বাকিটা পানি। আচ্ছা, আমি একটু সরে আসি, মানে এর মধ্যে বলা হচ্ছে এতে যেটা হবে ক্ষতিগ্রস্ত সব মানুষ, মানে আপনি 64,000 বর্গ কিলোমিটার মানে হচ্ছে আপনি প্রায় 40% অফ দ্য ল্যান্ড আপনি খালি করবেন এবং এখানকার ক্ষতিগ্রস্ত লোককে সরকারি খাস জমিতে নিয়ে যাবেন। মানে আপনি একটু চিন্তা করে দেখুন, খুবই উদ্ভট শোনায়। মানে আপনি দেশের 40% জায়গা বিজিবিকে দিতে বলছেন, যেখানে কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে। তাহলে এখানকার যে পরিমাণ মানুষের মধ্যে আছে, মানে আমরা মূল কনস্পিরেসিটা কোন জায়গায় হচ্ছে ধারণা করার চেষ্টা করব, কিন্তু আগে আমরা ফিজিবিলিটির ব্যাপারটা বোঝার চেষ্টা করি। মানে একটা দেশের হাইকোর্ট রায় দিচ্ছেন, তাদের মাথায় এই চিন্তাগুলো একেবারেই কি আসে নাই, না আসার কোনো কারণ নেই। সো আপনি দেশের 40% এরিয়া থেকে মানুষকে সরিয়ে সরকারি খাস জমিতে নিয়ে যাবেন। সো দেশের ভেতরে এই পরিমাণ ল্যান্ড তাদের মনে হয় খাস জমি আছে। আর বাদ দেই যে এটাও যদি বাদ দেন, আপনি 32,000 স্কোয়ার কিলোমিটার, যেটি 8 কিলোমিটার, যেটাকে ফাঁকা এবং সমান, যদি ওই জায়গা থেকে আপনি মানুষকে সরিয়ে ফেলতে চান, দেশের 22% এরিয়া, ল্যান্ড এরিয়া, তাহলে 22% ল্যান্ড এরিয়া আপনি ফাঁকা করছেন, সমতল করছেন, কোনো স্থাপনা করা যাবে না, মানে খালি চোখে দেখা যাবে, মানে একেবারে গড়ের মাঠ হবে এই জায়গাটা। আমাদের বর্ডারের চারপাশে দেশের 22% অফ দ্য ল্যান্ড এরিয়া, বাংলাদেশের ভেতরে এই পরিমাণ ভূমি আছে যে আপনি এদেরকেও শিফট করে ওখানে নিয়ে যাবেন। আসলে আমরা এমন একটা সময় বাংলাদেশে আছি, অনেকগুলো কনটেক্সট আমরা মেলাবো, এই কনটেক্সটগুলো মেলাতে হবে। এবং হাইকোর্টের রায়, ঠিক রায়ের আদেশ না, এটা কতগুলো পরামর্শ, কিন্তু আলাপটা মাঠে ছাড়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এবং ভবিষ্যতের একটা চায়না ভারত কনফ্লিক্টে ভারত যাতে ভালো পজিশনে থাকতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা করছে। যতগুলো রেল করিডোর দেওয়া হচ্ছে সেগুলো দিয়ে আসলে ওই যে পারপাসটা সার্ভ করার চেষ্টা হচ্ছে। আমি বহুবার একটা কথা বলেছি, আমি আবারও বলতে চাই, ভারতের 7 সিস্টার্সের ইনসার্জেন্সি বাংলাদেশের মাটি থেকে যদি হয়ে থাকে, সেটা প্রটেক্ট করে স্ট্রংলি ভারতকে সিকিউরিটি দেওয়া বাংলাদেশের দায়িত্ব, এবং ভারত আমাদের কাছে জোর দাবি সেটা নিয়ে জানাতে পারে, চাপ দিতে পারে। কিন্তু ভারতের জন্মগত যে প্রবলেম আমরা তৈরি করি নাই, সেই চিকেন নেক যে ভালনারেবিলিটি আছে, সেটা তো আসলে আমাদের দায় না, কিন্তু এই সরকারের কাছে সব নেওয়া হচ্ছে। আমি ধারণা করি আপনি যখন জনগণকে সরিয়ে নেন, আমরা প্রায় দেখব এই জনগণ কিন্তু বহু সময় ভারতের, মানে তাদের যে বিএসএফ আছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে শক্তভাবে। একটা দেশের বর্ডারের ক্ষেত্রে, মানে আমাদের জনগণ একটা বিরাট শক্তির জায়গা, আপনি বর্ডার থেকে জনগণকে সরিয়ে ফেলতে চাইছেন ভারতীয় পরামর্শে, আমরা ভাবতে পারি জনগণ যখন সরে যায়, জায়গাটা যখন ফাঁকা হয়ে যায়, আমরা যদি এভাবেও চিন্তা করি, কথার কথা 8 কিলোমিটার যদি আপনি ফাঁকা করে ফেলেন, শিলিগুড়ি করিডোর, চিকেন নেক 22 কিলোমিটার, এর মধ্যে আবার সাথে এখানে বাফার 8 কিলোমিটার যোগ হয়ে গেল না, 30 কিলোমিটার হয়ে গেল। 22 কিলোমিটার যদি হিসাব করেন, তার
40%-এর মতো ভূমি এক্সট্রা আমাদের এখান দিয়েও যোগ হচ্ছে। সুতরাং চিকেন নেকেরও ওই জায়গাটা আপনি তো শুধু করে বলতে পারবেন না যে ওই জোনটাতেই শুধু 8 কিলোমিটার দিতে হবে, সারা দেশে 8 কিলোমিটার করে ফেলো, তাতে কিন্তু ওইদিকেও একটা বাফার জোন তৈরি হয়ে যায়, যেটা সরাসরি একটা ল্যান্ডের জায়গা তৈরি করে, এবং যেখানে বাংলাদেশের জনগণ থাকবে না, প্রতিটা স্থাপনা থাকবে না, সমান হয়ে যাবে সব কিছু। কেউ বলতে পারেন এই ধরনের ভাবাটা অতি কল্পনা, কারণ হাইকোর্ট একটা পর্যবেক্ষণ দিয়েছে, সেটা সরকার মানবে কি মানবে না সেটা পরের কথা, এটা রায়ও না, আর রায় বললেও সরকারকে এটা করতে হবে এটা কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, আসলে সত্যিই নাই। সংবিধানে এমন কিছু নেই যে হাইকোর্ট বাংলাদেশে বিজিবিকে কি করতে পারে না পারে সেটা বলতে পারে না, এটা সরকারের একক ডিসক্রিপশন। কিন্তু এই আলাপটা মাঠে আনা হয়েছে এবং এটাকে খুব উদ্ভট, হাস্যকর, বোকামিপূর্ণ আলাপ এবং ট্রোল করে শেষ করে দেওয়া ভুল হবে। আমি মনে করি এই আলাপটা বাজারে ছাড়া হয়েছে, এটা নিয়ে কথাবার্তা হতে দেখছে, এবং সরকার তো যে বিষয়টা কোর্টের না সেটাও কোর্টের ঘাড়ে বন্দুক রেখে করার চেষ্টা করে। কোর্টের ক্ষেত্রে হচ্ছে না, এটা আদতে কোনো কোর্টের বিষয় ছিল না, কিন্তু এখন কোর্টের ঘাড়ে বন্দুক রেখে সরকার এই কাজটা করার চেষ্টা করছে। ভবিষ্যতেও এই কাজটা সরকার চেষ্টা করবে না কে বলতে পারে। 30 নম্বর BCS এর রেকর্ড নম্বর পেয়ে প্রথম হওয়া কাস্টমস কর্মকর্তা, দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা, ইনফ্যাক্ট সুশান্ত পালের চাকর হবার যোগ্যতা এবং কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের হাস্যকর মামলা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সুশান্ত পাল 30তম BCS এ প্রথম হয়েছেন, রেকর্ড নম্বর পেয়েছিলেন তিনি, এবং তিনি নাকি আবার ইনফ্লুয়েন্সার, যদিও এর আগে আমি তার নাম সেভাবে শুনিনি। দুর্নীতির কিছু তথ্য আমাদের সামনে এসেছিল কিছুদিন আগে, গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল, তখন জানতে পেরেছি, কিন্তু তিনি যে একজন ইনফ্লুয়েন্সার এবং তার কথায় মানুষ ইনফ্লুয়েসড হতে পারে এই ধারণাটা আমার কখনো ছিল না। এবার আমি জানতে পারলাম তিনি নাকি একজন ইনফ্লুয়েন্সার। যাই হোক, চাকর হবার জন্য তিনি কি যোগ্য? তিনি যে চাকরি করছেন, তিনি বলেছেন তিনি সাধারণ জনগণের ফরমায়েশ খাটতে বাধ্য না। সাধারণ জনগণ যেহেতু কোটা বিরোধী আন্দোলনকারীরা তো সাধারণ জনগণের কাতারেই, সাধারণ মানুষ এই কোটা বিরোধী আন্দোলন যারা করছে তাদের পরিবারের, তাদের বাবা মায়ের ট্যাক্সের টাকায় বা তাদের প্রতিনিয়ত দেয়া ভ্যাটের টাকায় তো সুশান্ত পালের বেতন হয়, এবং তিনি দেশের জনগণের চাকর, যেহেতু তিনি পাবলিক সার্ভিস করেন। সুতরাং তিনি কথা বলতে পারেন না যে আমি জনগণের ফরমাইশ খাটতে বাধ্য নই, আমি জনগণের চাকরি করি না, এই কথা তিনি বলতে পারেন না। কিন্তু এটা যে তিনি বলছেন সেটা তিনি জেনে বুঝেই বলছেন, কারণ তিনি এটা বিশ্বাস করেন, এবং এতটুকু কমন সেন্স যার নাই, তিনি নাকি আবার BCS এ প্রথম হয়েছেন, তিনি নাকি আবার মানুষকে ইনফ্লুয়েন্স করেন। তার মানে এই লক্ষ লক্ষ শিক্ষার্থীদের চেয়ে তিনি মেধাবী, এটা তিনি মনে করেন। আমরা একটু দেখি সুশান্ত পাল কি বলছেন। ইত্তেফাক একটা রিপোর্ট করেছে, আন্দোলনকারীদের তুচ্ছতা ছিল সুশান্ত পালের, তোমরা এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক বা না থাক। তিনি লিখেছেন, তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক বা না থাক। আরে ভাই, প্রিলিমিনারি তো পাশ করতে পারবে না, লজ্জা শরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না। আর একটা কথা একটু বলে নিই, সুশান্ত পালরা মনে করেন যার যেখানে স্বার্থ আছে সে শুধুমাত্র সেই বিষয় নিয়েই কথা বলবে, সেটা নিয়ে আন্দোলন করবে। সুতরাং যার চাকরি দরকার সে কোটা বিরোধী আন্দোলনে আসবে বা আসবে না এই সিদ্ধান্ত নেবে, এবং যেহেতু এখানে দুটো অপশন, সে ঘরে বসে পড়াশোনা করবে নাকি কোটার পক্ষে বা বিপক্ষে আন্দোলন করবে, এখানে তাকে তিনি চুজ করতে বলছেন, তুমি ঘরে বসে পড়াশোনা করো। তার মানে তার মাথার ভেতরে এই সেন্সটাও নাই যে একটা ন্যায্য দাবির পক্ষে যে কেউ রাস্তায় নামতে পারে। কোটা বিরোধী যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের পক্ষে রিক্সাওয়ালারাও রাস্তায় নামতে পারে, এতটুকু কমন সেন্সও সুশান্ত পালের নাই। তিনি নাকি মেধাবী, মেধার বিচার কিভাবে হয় আসলে এই দেশে, সেটাই অনেক বড় প্রশ্ন আসলে। 30তম BCS এর কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক এই বক্তাও চুপ রয়েছেন। কোটা ও প্রশ্ন ফাঁস ইস্যুতে এই ইনফ্লুয়েন্সারের অবস্থানও জানতে চান তার ফলোয়াররা। তবে সুশান্ত পাল এই দুই ইস্যুতে কোনো লেখালেখি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এরপর যদি কারো খারাপ লাগে তাহলে হয় আনফলো নতুবা ব্লক করে দিতে বলেছেন। এটা না করলে তিনি নিজেই তাদেরকে ব্লক করার হুঁশিয়ারি দিয়েছেন। সুশান্ত পাল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন হুঁশিয়ারি দিয়েছেন। পেজটির বর্তমান ফলোয়ার সংখ্যা 18 লাখ, কিন্তু এই পেজটি এখন আর ফেসবুকে দেখা যাচ্ছে না। স্ট্যাটাসে তিনি লিখেছেন, কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয় কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন, আরও ভালো হয় ব্লক করে দিলে। এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আর লিখেছেন, এত বেশি বিরক্ত করবেন না, আমি আপনার ফরমায়েশের চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান তাহলে বুঝবো আপনার কোনো লজ্জাশরম কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব, এবং অবশ্যই করব, এতে আপনার সম্মান বাড়বে না কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন। আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই, এ কারণেই আমি চাইছি না যে আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। এই বিষয়ে
স্ট্যাটাস দিয়েও ক্ষান্ত হননি তিনি, কমেন্টে দিয়েছেন অনেকের রিপ্লাইও। ওই পোস্টেরই কমেন্টে সুশান্ত কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে লেখেন, তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয়, তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক বা না থাক। আরে ভাই, প্রিলিমিনারি তো পাশ করতে পারবে না, লজ্জা শরম আর পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন এবং কোন দলের প্রার্থী হয়ে আজকের এই ভিডিওটি দেখেছেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।